আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। এই সরকার মধ্যরাতের সরকার না, রেল উপদেষ্টা। যেভাবে ডিআইজি স্ট্রিট ৬,০০০ কোটির মালিক। প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠকে যে ৪ সিদ্ধান্ত, যে কারণে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউ সহযোগিতা করবে আমির খসরু। ব্যারিস্টার তাপস কোথায়, দেশে না বিদেশে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনার ভয়াবহ দুর্নীতি ফাঁস। প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছেন স্বৈরাচার হাসিনা, প্রধান উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এই সরকার মধ্যরাতের সরকার না, রেল উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের রেল উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, এই সরকার বানে ভাষা সরকার না, মধ্যরাতের সরকার না, কোনো থানার ওসির সরকারও নয়। সোমবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফাউজুল কবির খান বলেন, রেলের ক্ষেত্রে পরিসংখ্যান নয়, বরং সেবার বিবেচনায় মূল্যায়ন করা হবে। টিকিটিংয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তদারকি জোরদার করতে হবে। রেলের জমি নিয়ে কোনো নয়ছয় করতে দেওয়া হবে না। বিভিন্ন সময় টিকিট চুরি করা আইটিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা এরই মধ্যে নেওয়া শুরু হয়ে গেছে বলেও জানান রেল উপদেষ্টা। ফাউজুল কবির বলেন, দায়িত্ব কর্তব্যে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে, আমি না পারলে আমিও ছেড়ে দেব। সব ফলাফল একসঙ্গে পাওয়া যাবে না, কাজের ধরন বুঝে সমাধান হতে হবে। নিজের সম্পত্তির হিসাব দিয়ে আওতাধীন মন্ত্রণালয়গুলোর কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়া শুরু হবে বলেও হুঁশিয়ার দেন ফাউজুল কবির খান। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, যেভাবে ডিআইজি স্ট্রিট ৬,০০০ কোটির মালিক। পুলিশের সহকারী কমিশনার পদে ১৭তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হলেন ১৯৯৪ সালে চাকরি জীবন শুরু করেন গাজী মোহাম্মদ মোজাব্বেল হক। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত। পাশাপাশি নিযুক্ত রয়েছেন একটি আবাসন প্রকল্পের পরিচালক হিসেবে। আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির নাম প্রচার করে গড়ে তোলা আবাসন প্রকল্পটির বর্তমান বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় ৬,৬৫০ কোটি টাকা। তবে পুলিশ সদর দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজ নিয়েও এ ধরনের কোনো সমবায় সমিতির অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধান বলছে, পুলিশ কর্মকর্তা মোজাব্বেল হকই এই বিপুল সম্পদের মালিক। মূলত পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি দখল করে তিনি এই বিপুল সম্পদের মালিক হয়েছেন। আইনের মারপ্যাচ এড়াতে কৌশলে এই বিপুল সম্পদের মালিকানা দিয়েছেন স্ত্রীর নামে। সম্প্রতি অনুসন্ধানে অতিরিক্ত ডিআইজি মোজাব্বেল হক ও তার স্ত্রীর বিপুল পরিমাণ সম্পদের নথিপত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, স্ত্রীর নামে পুলিশের শীর্ষ কর্মকর্তা দেশের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন প্রায় ৩,৫০০ বিঘা জমি। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্পেই রয়েছে ৩,০০০ বিঘা জমি, যার বাজার মূল্য প্রায় ৬,৬৫০ কোটি টাকা। এর পাশে প্রায় ১০০ বিঘা জমিতে রয়েছে বাগান বাড়ি, যার বর্তমান মূল্য প্রায় ১৮৫ কোটি টাকা। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠকে যে ৪ সিদ্ধান্ত। দেশের সার্বিক অর্থনীতি অবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বৈঠকে আর্থিক খাত স্থিতিশীল ও সংস্কার এবং মূল্যস্ফীতি মোকাবিলার জন্য অন্তর্বর্তী সরকার ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তগুলো হলো, চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। এজন্য মুদ্রানীতিতে সংকোচমূলক অবস্থায় ধরে রাখতে হবে এবং একই সঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তবে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে সবাইকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১% থেকে ২.৫% করা হয়েছে। ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সংস্কারের বিষয়টি চলে এসেছে। ব্যাংকিং খাতের টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম নেওয়া হবে। আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কারের বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ১০০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, যে কারণে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউ সহযোগিতা করবে আমির খসরু।
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ইউরোপিয়ান ইউনিয়ন সহযোগিতা করতে রাজি, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকারীদের তিনি এ তথ্য জানান। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ উপস্থিত ছিলেন। এতে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার মতো বিষয়ে আলোচনা হয়। বার্নার্ড স্প্যানিয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আমির খসরু বলেন, ছাত্র জনতার আন্দোলনের পট পরিবর্তনের পর গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে এ বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশটা একটা গর্তের মধ্যে পড়েছে, সেখান থেকে দেশটাকে তুলে আনতে হবে। এর জন্য ইউরোপীয় ইউনিয়ন কিভাবে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করতে পারে, তাদের পক্ষ থেকে কোথায় কোথায় সমর্থন দিলে কাজ হবে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, বিদেশে অনেক টাকা পাচার হয়েছে, $100 বিলিয়ন বলে বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে। এই টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি সবাই মিলে এটার জন্য কাজ করতে হবে একসঙ্গে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ব্যারিস্টার তাপস কোথায়, দেশে না বিদেশে? সারা দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারিত মেয়রদের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপসও। তবে শেখ তাপসের কোনো সন্ধান মিলছে না। তিনি কি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন নাকি বিদেশে পাড়ি দিয়েছেন, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি কেউই। তবে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পালিয়ে গেছেন ভারতে। সেই দিনের পর থেকে আওয়ামী সরকারের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, নেতাকর্মীদের মতো প্রভাবশালী মেয়র তাপসেরও খোঁজ মিলছে না। তবে অনেকে বলছেন, শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী, এমপি গা ঢাকা দিয়েছিলেন, যাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরে। শেখ হাসিনা সরকারের পতনের পর কোথায় আছেন মেয়র তাপস? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যাচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের 2 দিন আগে 3রা আগস্ট ভোরে অনেকটা গোপনে দেশ ছাড়েন তাপস। সরকার পতনের পর তাপসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। গত 17ই আগস্ট এক সংবাদ সম্মেলনে বিডিআর বিদ্রোহে নিহত মেজর সাকিরের ছেলে রাকিন আহমেদ দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত। এছাড়াও নেপথ্যে আরও রয়েছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনার ভয়াবহ দুর্নীতি ফাঁস। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সাজিব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাট করেছেন। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হয় 2017 সালে। শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের মূল ভবন নির্মাণের কাজ শুরু করেন। এই বিদ্যুৎ কেন্দ্র অদূর ভবিষ্যতে দেশের বিদ্যুতের 20% পর্যন্ত সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2টি ভিভিআই ইউনিট ব্যবহার করে 2024 সালের মধ্যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এটি অবশ্যই বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাপকভাবে সাহায্য করবে। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়ো কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, যার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। এই কোম্পানির বিরুদ্ধে ডেস্টিনি গ্রুপ থেকেও $9,000 মিলিয়ন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যে তারা জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে একটি কোম্পানিও খুলেছে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $64 মিলিয়ন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রকল্পের 33 কর্মকর্তাকে সমন পাঠিয়েছে। রবিবার পাঠানো দুদককে নোটিশে বলা হয়েছে, বিদ্যুৎ প্রকল্পের ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়েছে। কমিশনের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুদক আগামী 6, 7, 11, 12 ও 13 নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাজির হতে নির্দেশ দিয়েছে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে,
প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছেন স্বৈরাচার হাসিনা, প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তিনি বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে ব্যাংক ডাকাতি, ভোট জালিয়াতিও করা হয়েছে। রবিবার বিদেশি কূটনৈতিকদের সঙ্গে মত বিনিময়ের সময় সব কথা বলেন প্রধান উপদেষ্টা। ছাত্র আন্দোলন হতাহতের কথা স্মরণ করে আবেগঘন হয়ে পড়েন ডক্টর ইউনূস। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি, পৃথিবীর কোথাও নাগরিককে এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি যা বাংলাদেশে হয়েছে। ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে। আশা করি নতুন বাংলাদেশে তৈরিতে সকলেই পাশে থাকবেন। আওয়ামী লীগ ও তার দলবলের হামলায় ছাত্র আন্দোলনের শত শত মানুষ মারা গেছে বলেও দাবি করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, অনেক ছাত্রের চোখে গুলি লেগেছে, তাদের দেখতে গিয়েছিলাম, জানি না তাদের কি হবে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি সহ ছাত্র আন্দোলনের মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিদেশি কূটনৈতিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।